কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, মন দিয়ে ভিডিও ক্লাস আর লাইভ ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে? তো আগের ভিডিও উদ্ভিদ পুষ্টি শেষ করেছিলাম, প্রাণী পুষ্টি কিছুটা শুরু করেছিলাম। আমরা বলেছিলাম প্রাণী পুষ্টির 5টি পর্যায়: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। এবার আমরা দেখাবো প্রাণী পুষ্টির প্রকারভেদ। প্রাণী পুষ্টিকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। প্রাণী পুষ্টিকে আমরা 5টি ভাগে ক্লাসিফাই করি, ঠিক আছে? প্রাণী পুষ্টিকে আমরা 5টি ভাগে ক্লাসিফাই করি। 1 নম্বর পরজীবী পুষ্টি, 2 নম্বর তোমার মিথজীবী পুষ্টি, 3 নম্বর মৃতজীবী পুষ্টি, 4 নম্বর কপ্রোফেগাস পুষ্টি, কপ্রোফেগাস পুষ্টি, 6 নম্বর হলো স্যাঙ্গুইনিভোরাস পুষ্টি, স্যাঙ্গুইনিভোরাস, ঠিক আছে? তো একে একে আলোচনা করবো। পরজীবী পুষ্টি কাকে বলে? আমরা জানি প্রাণী পুষ্টিটাকে আমরা কি বলি? হলজিক পুষ্টি। আমরা প্রাণী পুষ্টি প্রক্রিয়ায় কি হয়? এই পুষ্টি প্রক্রিয়ায় প্রাণীরা কঠিন আর জটিল খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? আর উদ্ভিদ পুষ্টিকে আমরা কি বলি? হলোফাইটিক পুষ্টি। বা সবুজি পুষ্টিকে আমরা কি বলি? হলোফাইটিক পুষ্টি। মানে সবুজি পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদরা সরল আর তরল খাদ্য গ্রহণ করে। আর পরভোজী পুষ্টি প্রক্রিয়ায় অর্থাৎ প্রাণীরা কি করে? কঠিন আর জটিল খাদ্য গ্রহণ করে, তখন সেই খাদ্যগুলো উৎসেচক দ্বারা সরল তরল খাদ্যে রূপান্তরিত হয়, ঠিক আছে? পরজীবী পুষ্টি কাকে বলে? অর্থাৎ যে প্রাণী পুষ্টি প্রক্রিয়ায় কোনো প্রাণী কোনো সজীব আশ্রয়দাতা দেহে কোনো সজীব পোষকের দেহে বসবাস করে, কোনো সজীব পোষকের দেহে বসবাস করে এবং সেই পোষকের কাছ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। এর ফলে পরজীবীরা উপকৃত হয়, মানে এদেরকে আমরা কি বলি? পরজীবী। এর ফলে পরজীবী উপকৃত হয় কিন্তু পোষক ক্ষতিগ্রস্ত হয়, সেই পুষ্টিটাকে আমরা কি বলি? পরজীবী পুষ্টি। কিন্তু আমরা পরজীবী কাকে বলে? অর্থাৎ যে সকল জীব অন্য কোনো ভিন্ন প্রজাতিভুক্ত অন্য কোনো আশ্রয়দাতার দেহে বসবাস করে এবং তার কাছ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং সে উপকৃত হয় এবং যার কাছ থেকে সে পুষ্টিটা নেয় সে ক্ষতিগ্রস্ত হয়, তাকে আমরা কি বলি? পরজীবী। এবং এই পুষ্টি প্রক্রিয়াকে আমরা কি বলি? পরজীবী পুষ্টি প্রক্রিয়া। বোঝা গেল? যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো প্রাণীরা কোনো সজীব আশ্রয়দাতার দেহে বসবাস করে এবং তাদের কাছ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে, এর ফলে তারা উপকৃত হয় এবং পশু ক্ষতিগ্রস্ত হয়, সেই পুষ্টি প্রক্রিয়াকে আমরা পরজীবী পুষ্টি বলি। যেরকম বলতে পারি বিভিন্ন টাইপের কৃমি আছে না, ফিতে কৃমি, গোল কৃমি, যকৃৎ কৃমি, গোট কৃমি, এরা তো সব পরজীবী, তাই না? এরা কোনো পশুকে আশ্রয় করে বেঁচে থাকে এবং পশুদের কাছ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে, ঠিক আছে? উদাহরণ কি হবে? ফিতে কৃমি, গোল কৃমি, যকৃৎ কৃমি। বোঝা গেল? মিথজীবী পুষ্টি অর্থাৎ যে প্রাণী পুষ্টি প্রক্রিয়ায় কোনো প্রাণীরা কোনো মৃত পচাগলিত উদ্ভিদ বা প্রাণী দেহাবশেষের উপর জন্মায় এবং সেখান থেকে তারা পুষ্টি উপাদান সংগ্রহ করে, তাকে আমরা কি বলি? তোমার মৃতজীবী পুষ্টি। আগে মৃতজীবী চলে আসছি, তাকে আমরা কি বলি? মৃতজীবী পুষ্টি। যেমন আমরা বলতে পারি ওই আমাদের শরীরে বিভিন্ন ছত্রাক আছে, দাগ বলে একটা রোগ হয়, চুলকানি টাইপের। তো আমাদের শরীরে বিভিন্ন অর্গানে আমাদের বিভিন্ন অঙ্গে দাগ হতে পারে, ঠিক আছে? সেটা মাথার তালুতে হতে পারে, কুচকিতে হতে পারে, তাই না? পায়ের তলায় হতে পারে, ঠিক আছে? তোমার দাড়িতে হতে পারে, ঠিক আছে? বুঝতে পারলে তো? সেই ছত্রাকগুলো যেমন দাড়ির ছত্রাক, টিনিয়া বারবি, তারপরে পাইপ তালুর ছত্রাক, টিনিয়া পেরিস, তারপরে কুচকির ছত্রাক, টিনিয়া ক্রুসিস, তাই না? মাথার তালুর ছত্রাক, টিনিয়া ক্যাপিটিস, এই সমস্ত ছত্রাকগুলো কিন্তু মৃতজীবী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে, ঠিক আছে? উদাহরণ কি হবে? দাঁত, দাঁতের ছত্রাক, দাঁত বলে একটা রোগ আছে, দাঁতের ছত্রাক। মিথজীবী পুষ্টি খুব ইম্পর্টেন্ট, আগেও ছিল, ভিডিও করলাম। অর্থাৎ যে পুষ্টি প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রজাতিভুক্ত প্রাণী, একটা খুব উচ্চমানের আর একটা খুবই নিম্নমানের, দুটি ভিন্ন প্রজাতিভুক্ত প্রাণী একই স্থানে বসবাস করে এবং পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পন্ন করে, এর ফলে উভয়ই লাভবান হয় বা উভয়ই উপকৃত হয়, সেই পুষ্টি প্রক্রিয়াকে আমরা কি বলি? মিথজীবী পুষ্টি। যেমন আমরা বলতে পারি আমাদের অন্ত্রে ইকোলাই বলে একটা ব্যাকটেরিয়া বসবাস করে, ইকোলাই বা এসেরিকিয়া কোলাই। এই ইকোলাই বলে একটা ব্যাকটেরিয়া বসবাস করে। এই ব্যাকটেরিয়াটা কিন্তু
আমাদের অন্ত্রে ভিটামিন সংশ্লেষ করে, আমাদের অন্ত্রে ভিটামিন সংশ্লেষ করে এবং বিনিময়ে সে আমাদের অন্ত্রে মানে থাকতে পারে, অর্থাৎ মানে অন্ত্রে বসবাসের জায়গা করে নেয়, মানে সে বসবাস করতে পারছে, সেটা তার উপকার। প্লাস আমাদের অন্ত্রে ভিটামিন সংশ্লেষ করে আমাদের সাহায্য করছে, তাকে আমরা কি বলি? মিথিলীয় পুষ্টি, তাই না? দুটো ভিন্ন প্রজাতির প্রাণী এক জায়গায় বসবাস করে পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পন্ন করে, এর ফলে উভয়ই উপকৃত হয়, তখন সেটাকে আমরা কি বলি? মিথিলীয় পুষ্টি। ঠিক আছে? কফোফেগিস পুষ্টি কাকে বলা? অর্থাৎ যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো প্রাণী অপর প্রাণীর বা সেই প্রাণীর মলকে ভক্ষণ করে নেয়, মল ভক্ষণ করে মল থেকে তারা পুষ্টি উপাদান সংগ্রহ করে, তাদেরকে আমরা বলি কফোফেগিক পুষ্টি। এবং যে প্রাণীরা এই মলকে ভক্ষণ করে তাদেরকে আমরা মলভূক প্রাণী বলি বা কফোফেগাস প্রাণী বলি। ঠিক আছে? যেরকম আমরা বলতে পারি শুকর, কুকুর, গিনিপিগ। ঠিক আছে? স্যাঙ্গুইনিভোরাস পুষ্টি কাকে বলে? অর্থাৎ যে পুষ্টি প্রক্রিয়ায় একটা প্রাণী অন্য একটা প্রাণীর রক্তকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তার কাছ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে, রক্তকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তার কাছ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে, তাকে আমরা কি বলি? স্যাঙ্গুইনিভোরাস পুষ্টি। স্যাঙ্গুইনিভোরাস পুষ্টি যেরকম বলতে পারি যোগ, সকলেই জানো, ইউরিনারিয়া গ্র্যানুলোসা, তারপরে হলো রক্তচোষা বাদুড়, রক্তচোষা বাদুড়। এই হলো আমার প্রাণী পুষ্টির ক্লাসিফিকেশন। ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রাণী পুষ্টি ক্লাসিফিকেশন সম্পন্ন হলো। এবার আমাদের এখানে কয়েকটা জিনিস আছে, যেমন স্বভোজী পুষ্টি পরভোজী পুষ্টিতে পার্থক্য, তাই না? স্বভোজী পুষ্টি প্রক্রিয়ায় মানে মানে কি বলবো, জীবেরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে, আর পরভোজী পুষ্টি প্রক্রিয়ায় জীবরা নিজেদের খাদ্য সংশ্লেষ করতে পারে না, খাদ্যের জন্য স্বভোজীদের উপর প্রত্যক্ষ আর পরোক্ষভাবে নির্ভরশীল। স্বভোজী পুষ্টি প্রক্রিয়ায় স্বভোজীরা সরল ও তরল খাদ্য গ্রহণ করে, আর পরভোজী পুষ্টি প্রক্রিয়ায় পরভোজীরা কঠিন আর জটিল খাদ্য গ্রহণ করে। বুঝতে পারলে তো? স্বভোজী পুষ্টিকে আমরা কি বলি? হলোফাইটিক পুষ্টি। আর পরভোজী পুষ্টিকে বলি আমরা কি? হলোজৈবিক পুষ্টি। স্বভোজী পুষ্টির দুটি পর্যায়, একটা সংশ্লেষ আর একটা হলো আত্তীকরণ। আর পরভোজী পুষ্টির 5টি পর্যায় একটু আগে বোঝালাম: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ। এইভাবে স্বভোজী পুষ্টি পরভোজী পুষ্টির পার্থক্য। তারপরে তোমার হলোজৈবিক পুষ্টি কাকে বলে? অর্থাৎ প্রাণীর পুষ্টিকে আমরা কি বলি? হলোজৈবিক পুষ্টি। অর্থাৎ যে পুষ্টি প্রক্রিয়ায় প্রাণীরা কঠিন আর জটিল খাদ্য গ্রহণ করে তাকে আমরা কি বলি? হলোজৈবিক পুষ্টি। তো তার 5টি পর্যায়ে আমরা বললাম, আলোচনা করলাম: একটা খাদ্য গ্রহণ, একটা পরিপাক, একটা শোষণ, একটা আত্তীকরণ, একটা বহিষ্করণ। সবকটা সংজ্ঞা আমি ডিটেলস বলে দিলাম, আগে ভিডিওতে বলা হয়েছে। ঠিক আছে? হলোফাইটিক পুষ্টি হলোজৈবিক পুষ্টি পার্থক্য আর স্বভোজী পরভোজী পার্থক্য পুরো সেম টু সেম, একই রকম। যে হলোফাইটিক পুষ্টি হলো উদ্ভিদ পুষ্টি আর হলোজৈবিক পুষ্টি হলো প্রাণীর পুষ্টি। হলোফাইটিক পুষ্টিতে পদ্ধতিতে উদ্ভিদরা কি বলবো সরল আর তরল খাদ্য গ্রহণ করে, আর হলোজৈবিক পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা কঠিন আর জটিল খাদ্য গ্রহণ করে। হলোফাইটিক পুষ্টিতে এরা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে, আর হলোজৈবিক পুষ্টিতে কিন্তু প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। খাদ্যের জন্য অসুবিধা হয়ে গেছিল। খাদ্যের জন্য প্রত্যক্ষ আর পরোক্ষভাবে স্বভোজীদের উপর নির্ভরশীল। ঠিক আছে? এবার আমরা জানবো পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র এক কথায় পুষ্টিতে আমরা জানি অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? একটা কলা তৈরি হয়। অনেকগুলি কলা মিলে কি তৈরি হয়? একটা অঙ্গ তৈরি হয়। অনেকগুলি অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি হয়। আর অনেকগুলি তন্ত্র মিলে কি একটা শরীর তৈরি হয় বা একটা বডি গঠিত হয়, তাই না? তাহলে পুষ্টিতে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, আবার বলছি, পুষ্টিতে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে সেটাকে আমরা কি বলি? পুষ্টিতন্ত্র। অর্থাৎ এবার যদি সংজ্ঞা হিসেবে ভালোভাবে বলতে চাই তাহলে বলতে পারবো যে তন্ত্রের সাহায্যে আমরা খাদ্য গ্রহণ করি, মৃত খাদ্যের পাচন করি বা হজম করি বা পরিপাক ঘটাই, পাচিত খাদ্যের শোষণ করি, শোষিত খাদ্যের আত্তীকরণ ঘটাই, তাই না? এবং খাদ্যের অপাচ্য অংশের বহিষ্করণ ঘটাই, সেই সিস্টেম বা তন্ত্রটাকে আমরা কি বলি? পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে? এই পৌষ্টিকতন্ত্রের দুটো অংশ, একটা পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। একটা হলো পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি।
পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী মানে একেবারে মুখছিদ্র থেকে শুরু করে আপ টু পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। আর পৌষ্টিক নালীর স্থানে স্থানে কিছু গ্ল্যান্ডুলার অংশ থাকে যেখান থেকে কিছু খরিত হয়, তাদেরকে আমরা কি বলি পৌষ্টিক গ্রন্থি। আমাদের মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত যে নলাকার অংশটা, যেগুলো আমাদের খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণে সাহায্য করে, সেই নালীটাকে বা ক্যানেলটাকে আমরা পৌষ্টিক নালী বলছি। বোঝা গেল? বা পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি। আর এই পরিপাক নালীর স্থানে স্থানে কিছু গ্ল্যান্ডুলার অংশ থাকে যেগুলোকে আমরা পরিপাক গ্রন্থি বলছি। যেরকম আমাদের বলতে পারি যকৃৎ, লালা গ্রন্থি, তোমার আবার তোমার তোমার হলো যকৃৎ, লালা গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। এই পৌষ্টিক নালী কতগুলো অংশে ভাগ করা যায়। একটা হলো মুখছিদ্র, মুখছিদ্র। 2 নম্বর হলো মুখবিবর, মুখবিবর। 3 নম্বর হলো গলবিল বা ল্যারিংস, বা ফ্যারিংস। গলবিল বা ফ্যারিংস। পাকস্থলী বা স্টমাক। পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তরের পরে রয়েছে বৃহদন্ত, বৃহদন্ত। ঠিক আছে? এই 5টা ভাগ, মুখছিদ্র, মুখবিবর, গলবিল। গলবিলের পরে আর একটা অংশ আছে, এটা বলতে ভুলে গেছিলাম। গলবিলের পরে থেকে গ্রাসনালী বা ইসোফেগাস। ঠিক আছে? তাহলে মুখছিদ্র, মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। এবং একে জানতে হবে যে মুখছিদ্র কোনটা। যে আমাদের মস্তকের সম্মুখ অংশে যে ছিদ্রটা থাকে, যেটা থেকে ঠোঁট দ্বারা পরিবেষ্টিত থাকে, সেটাকে ভেস্টিবিউলার বা মুখছিদ্র বলা হয়। ঠিক আছে? বা ভেস্টিবিউল। আমাদের আমাদের যে মস্তক রয়েছে, আমাদের মাথা বা মস্তকের সম্মুখভাবে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে আমরা কি বলি? মুখছিদ্র। এটা দুটো ঠোঁট বা ওষ্ঠ দ্বারা আবৃত থাকে। আর মুখছিদ্রের ভেতরের দিকে যে গর্তটা থাকে, যদি একটা গভীর অংশ থাকে বা বড় অংশ থাকে, যার ভিতরে দাঁত, জিভ এই সমস্ত অবস্থান করে, তাকে আমরা কি বলি? মুখবিবর। তাই না? তাহলে মুখছিদ্র কি করে? আমাদের খাদ্য গ্রহণে সাহায্য করে, ঠোঁট আমাদের কথা বলতে সাহায্য করে। মুখবিবরের আবার 3টি অংশ। তাহলে মুখছিদ্রের ভেতরের অংশটাকে আমরা কি বলি? মুখবিবর। এর 3টি অংশ, একটা ছাদ, একটা হলো জিভ, আর একটা হলো দাঁত। দেখ, খুব ভালো করে জায়গাটা দেখতে হবে। মুখবিবরের যে ছাদ, অর্থাৎ এই যে আমরা বলছি মুখবিবরের দুটো চোয়াল থাকে, একটা উপরের চোয়াল, একটা নিচের চোয়াল। বুঝতে পারে তো? উপরের চোয়ালের যে বিস্তৃত অংশটা, সেই উপরের চোয়ালের বিস্তৃত অংশটাকে আমরা মুখবিবরের ছাদ, আর এরকে ইংরেজিতে বলে প্যালেট। কি বলা হয়? মুখবিবরের ছাদকে বলা হয় প্যালেট। এই মুখবিবরের ছাদের দুটো পার্ট, একটা সম্মুখভাগে শক্ত অংশ, সেটাকে হার্ড প্যালেট বলে বা শক্ত তালু বলে। আর একটা পশ্চাৎ ভাগে নরম অংশ, সেটাকে আমরা কি বলি? সফট প্যালেট বা নরম তালু। বুঝতে পারি তো? এই সফট প্যালেটের শেষ অংশে একটা ত্রিকোণাকার মাংসল অংশ লক্ষ্য করা যায়, সেটাকে আমরা কি বলি? ওহুলা। নরম তালু শেষ অংশে একটা ত্রিকোণাকার মাংসল অংশ লক্ষ্য করা যায়, সেটাকে কি বলি আমরা? ওহুলা। বুঝতে পারি তো? আর মুখবিবরের মেঝেতে একটা থলথলে অংশ বর্তমান থাকে, যেটা আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে। বুঝতে পারে তো? সেটাকে আমরা কি বলি? জিভ। তাই না? এটাকে আমরা কি বলি? জিভ। এই জীবের উপরিভাগে, এটা সম্বন্ধে একটা জীব, এটা হলো একটা জীব, তাই না? এইটাকে জীব আমরা বলি। এই জীবের উপরিভাগে কিছু এরকম স্বাদগ্রাহী কোষ থাকে। বুঝতে পারে তো? এই স্বাদগ্রাহী কোষগুলোকে আমরা কি বলি? স্বাদ কোরক বা টেস্ট বার্ড। এটা আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে। আমরা জানি জীব আমাদের কি? স্বাদেন্দ্রিয়, এটা স্বাদ গ্রহণে সাহায্য করে। এটাকে আমরা বলি টেস্ট বার্ড। কিছু স্বাদগ্রাহী কোরক থাকে, তাদেরকে আমরা বলি টেস্ট বার্ড। মানে এই টেস্ট বার্ড আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে। যদি কোনো কারণে এই স্বাদ কোরকগুলি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা স্বাদ অনুভব করতে পারি না। বুঝতে পারি তো? জীবের ঠিক মাঝখানে কিন্তু কোনো স্বাদগ্রাহী কোষ থাকে না বা স্বাদ কোরক থাকে না, তার জন্য জীবের মাঝখানে আমরা কোনো স্বাদ পাই না। বুঝতে পারি তো? বোঝা গেছে? জীবের অগ্রভাগে, এই অগ্রভাগটা মিষ্টি স্বাদ অনুভূত হয়। জীবের পশ্চাৎ ভাগে তিক্ত বা তিতো। আর আর কি বলবো, দুই পাশে অম্ল এবং লবণাক্ত স্বাদ অনুভূত হয়। তাহলে অগ্রভাগে মিষ্টি, এখানে অম্ল, আর এটা হলো লবণাক্ত। ঠিক আছে? তাহলে জীবের সম্মুখে মিষ্টি, পশ্চাতে তিক্ত, দুই পাশে অম্ল এবং টক, অম্ল এবং লবণাক্ত স্বাদ অনুভূত হয়, নোনতা। আর জীবের মাঝখানে যেহেতু কোনো স্বাদগ্রাহী কোষ থাকে না, সেই কারণে জীবের মাঝখানে কোনো স্বাদ আমরা অনুভব করতে পারি না। এবার চলে আসবো আমরা দাঁত, তাই না?
দাঁত আমাদের খাদ্য চিবাতে সাহায্য করে, চূর্ণ বিচূর্ণ করতে সাহায্য করে, তাই না? আমরা যে দাঁতের গঠন করবো, আমরা উপরটা একটু মিটিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই দাঁত, আমাদের যে দাঁত রয়েছে, দেখো যে আমাদের দুটো চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দুটো চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত আছে। তো আমাদের জীবদশে দুবার দাঁত ওঠে, একবার শিশু বয়সে 6 মাস থেকে 7 মাস বয়সে একবার দাঁত ওঠে, সেটাকে তারপরে সেটা 6 বছর 7 বছর বয়সে পড়ে যায় সেই দাঁতটা, সেটাকে আমরা দুধে দাঁত বলি। তারপরে 6-7 বছর পরে যে দাঁতটা ওঠে সেটা আপ টু বৃদ্ধ বয়স অব্দি থাকে, মানে বৃদ্ধ বয়সে তখন সেই দাঁতগুলো পড়ে যায়। তবে দুধে দাঁত যেটা হয় সেই সংখ্যাটা 20টি, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দাঁতের সংখ্যা হলো মানে প্রতি চোয়ালে 16টি করে মোট 32টি, আর দুধের দাঁত থাকে প্রতি চোয়ালে তোমার 10টি করে মোট 20টি। বুঝতে পারে তো? দাঁতের যদি আমরা প্রকৃতি দেখি, দাঁতের প্রকৃতি হলো দাঁতকে 3টে প্রকৃতিতে ভাগ করা যায়। একটা হেটারোডন্ট, একটা থেকোডন্ট, একটা ডাইফিওডন্ট। হেটারোডন্ট কাকে কেন বলা হয়? আমাদের দাঁতগুলো 4 রকমের, তাই না? কৃন্তক, ছেদক, পুরুপেশক, পেশক, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার, তাই না? তার জন্য আমরা এই দাঁতকে আমরা কি হেটারোডন্ট বলছি। থেকোডন্ট কাকে বলছি, কেন বলছি? যেহেতু দাঁতগুলো আমাদের চোয়ালের গর্তে পোতা থাকছে, সেই কারণে দাঁতগুলোকে আমরা কি বলছি, থেকোডন্ট। বুঝতে পারি তো? আর একটু আগে বলে দিলাম আমাদের জীবদশায় যে 2 রকম দাঁত ওঠে, একটা দুধে দাঁত আর একটা হলো স্থায়ী দাঁত। দুধে দাঁতের সংখ্যা কি 20টি, আর স্থায়ী দাঁতের সংখ্যা কত 32টি। এই কারণে আমরা একে ডাইফিওডন্ট বলছি। তাহলে আমাদের দাঁতের নেচারটা হলো কি, হেটারোডন্ট, থেকোডন্ট আর ডাইফিওডন্ট। এবার আমাদের দন্ত সংকেত জানতে, দন্ত সংকেত আমাদের যে দন্ত সংকেত রয়েছে সেটা এরকম, I2/2, C1/1, PM2/2, M3/3, 21-23। এটা মনে রাখতে হবে, 21-23। দেখো আমাদের দুটো চোয়াল, এই দুটো চোয়ালকে আমরা 4টি ভাগে ভাগ করি। মানে আমাদের দন্ত সংকেত হলো একটা প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত I2/2, C1/1, PM2/2, M3/3। অর্থাৎ প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে এইভাবে থাকছে, 2টি করে ইনসিজার থাকছে, 1টি করে ক্যানাইন থাকছে, 2টি করে প্রিমোলার থাকছে, আর 3টি করে মোলার দন্ত বর্তমান থাকছে। ঠিক আছে? অর্থাৎ এক একটা চোয়ালে 8টা করে দাঁত থাকছে, আর 4 32টি করে। প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে 2টি করে ইনসিজার, 1টি করে ক্যানাইন, 2টি করে প্রিমোলার, 3টি করে মোলার দন্ত বর্তমান থাকছে। ইনসিজার যেটাকে আমরা কৃন্তক বলছি, এটা কোনো কিছু কাটতে সাহায্য করে। ক্যানাইন ছেদক, কোনো কিছু ছিঁড়তে সাহায্য করে। আর প্রিমোলার আর মোলার দন্ত আমাদের কি করে, চূর্ণ বিচূর্ণ অর্থাৎ পিষতে সাহায্য করে। বুঝতে পারে তো? প্রিমোলার আর মোলার, প্রিমোলার। তাহলে আমাদের দাঁত হলো কি কৃন্তক, ছেদক, প্রিমোলার, মোলার, তাই না? দন্ত সংকেতটা কি I2/2, C1/1, PM2/2, M3/3। অর্থাৎ প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে 2টি করে কৃন্তক, 1টি করে ছেদক, 2টি করে পুরুপেশক, 3টি করে পেশক দন্ত বর্তমান থাকে। বুঝে গেল? আর শিশুদের ক্ষেত্রে দন্ত সংকেতটা একটু ভিন্ন। শিশুদের ক্ষেত্রে দন্ত সংকেতটা কি হবে, একই আছে, I2/2, C1/1, PM0/0 আর M2/2, 2/2। অর্থাৎ এদের প্রিমোলার দন্ত থাকে না। অর্থাৎ প্রতি চোয়ালের প্রতি অংশে 2টি করে ইনসিজার, 1টি করে ক্যানাইন, আর হলো মোলার দন্ত থাকে না, 2টি করে প্রিমোলার দন্ত থাকে না, 2টি করে মোলার দন্ত বর্তমান থাকে। অটোমেটিক্যালি প্রশ্ন আসতে পারে শিশুদের কোন ধরনের দাঁত থাকে না? তাহলে শিশুদের প্রিমোলার দাঁত থাকে না। তাহলে প্রতি চোয়ালের প্রতি অংশে কটা করে দাঁত থাকে? 5টা করে দাঁত থাকে এদের। তাহলে 4-5 কত হয়ে গেল? 20। দেখো 2 আর 3 আর 2 5। বোঝা গেল? তাহলে 2 1 0 আর 2। তাহলে এই হলো দাঁতের ব্যাপার। আর দাঁতের কাজ কি? দাঁত আমাদের খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে, ছিঁড়তে সাহায্য করে, টুকরো টুকরো করতে সাহায্য করে, পিষতে সাহায্য করে। বুঝতে পারলে তো? ঠিক আছে? তাহলে মুখ বিবরণের কাজ খাদ্য গ্রহণ করা, গৃহীত খাদ্যের শ্রবণ করা, তাই না? খাদ্যের সঙ্গে লালা মিশ্রিত করা, খাদ্যকে গলাধঃকরণে সাহায্য করা, মানে গিলতে সাহায্য করা। ঠিক আছে? তো আজকের ক্লাস এমনি থাকলো। পরের ভিডিওতে আমরা
গলমিল, গ্রাসনলী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র আর কোষ্ঠী গ্রন্থি নিয়ে আলোচনা করব আর এই ছবিটা দেখাবো। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে ভিডিওগুলো দেখবে।